আমাকে রোগ দেখাবি না, বেশি বাড়াবাড়ি কর। শোন, 3টে মার্ডারের যা সাজানো, চারটেরও তাই। আজকে তোর সব যা, তোর কোন বাপ খুড়ো কে কোথায় আছে তাদের কাছে আমার নামে গিয়ে কমপ্লেন কর যা। এই মোহিনীর টিকি কেউ ছুতে পারবে না। সাবাস মোহিনী, দারুণ দিয়েছো। মারো কন্টাক্ট, মারো আবার মারো। দিদি মোহিনী, সাবাস মোহিনী। আবার কয়দিন গায়ে হাত তুলেছিস? হ্যাঁ বলবো স্যারকে। বেশ করেছি, আবার মারবো। আমাকে থাপ্পড় মারা, আমাকে থাপ্পড় মারা, আমাকে। চুপ, কমপ্লেন করবো নাকি উপর মহলে? বেশি মস্তানি হয়েছে না তোর? যা 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 কমপ্লেন কর। তোর কোন বাপ এই মোহিনীর কি করে না দেখে নেব। এই জঙ্গলে আমি রাজ করি, আমি। চুপ। দেখি লেগেছে, উঠুন। আপনার কি খুব বেশি লেগে গেছে? স্যারকে বলে আপনি অন্য ওয়ার্ডে থাকতে পারেন। না, সেটার দরকার হবে না, আমি এখানেই থাকবো। বলে কি এত মার খেয়ে এখানেই থাকবে? পেয়ে গেছি, এখান থেকে বেরোবার উপায় পেয়ে গেছি। তবে সেটা এখন না, সময় আসুক, ঠিক সময়। আপনি কিন্তু এখানে নিরাপদ নন। সে তো আমি আমার বাড়িতেও সেফ না। মোহিনীদের দোষ নেই, ওকে কিছু বলবে না। আমার দোষ, আমিই ঝামেলা শুরু করেছিলাম। আপনি তাহলে এদের সঙ্গেই থাকবেন? হ্যাঁ। এরপরে মার খেলে কিন্তু কেউ বাঁচাতে আসবে না। আর মার খাবো না, বললাম তো, আমি ঝামেলা শুরু করেছিলাম। এই, যে যা নিজের জায়গায় যা, যা। কালই আমার এখান থেকে বেরোনো। হ্যাঁ গো, ওসি আমাদের ডেকে পাঠালেন কেন? মেয়েটার কিছু হয়নি তো? কি করে জানবো? তুমিও যেখানে আমিও সেখানে। তড়িঘড়ি ফোন পেয়েই তো ছুটে এলাম আমরা। আমার কিরকম মনটা ছটফট করছে জানো। হাজার হোক মেয়েটা তো অসুস্থ, বলো। এখানে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা, ওষুধটা ঠিক টাইমে পড়ছে কিনা ভগবান জানে। বাড়িতে আমাদেরই কথা শুনতো না, এখানে তো আরো কারুর কথা শুনবে না। কে দেখবে যে ওর খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, যত্ন নেবে, ওষুধটা ঠিক মতো দেবে? কে করবে বলো? এত ভেবে কি করবে? যার জন্য ভাবছো সে কি ভাবছে? যদি ভাবতো তাহলে আজকে যার জন্য ও বেঁচে আছে তাকে শেষ করে দেওয়ার কথা ভাবতে পারতো। বোকা জানো তো, আমাদের মেয়েটা বড্ড বোকা। রাগ, হিংসে, অভিমান এগুলোই ওকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আর এই সব কিছুর জন্য আমি দায়ী অনিন্দ, আমি, আর কেউ না। আবার দোষারোপ করা শুরু করলে নিজেকে, এটা কি আক্ষেপ করার জায়গা না সময়? অফিসার তাড়াতাড়ি ফোনে চলে আসতে বললেন, তাই চলে এলাম আমরা। এখন তো দেখছি নিজেই চেয়ারে নেই। দেখো অনিন্দ, অন্য কোনো কারণে নিশ্চয়ই আমাদেরকে ডাকেননি উনি। ময়ূরীর কারণেই ডেকেছেন তো। সেকেন্ড অফিসার না আর কে আছেন, ওনাদেরকে একটু বলো না যদি আমাদেরকে একটু দেখা করিয়ে দেয়। দেখা করিয়ে দিতে বলো না, আমার মনটা খুব চটপট করছে। এটা থানা মধুমিতা, এটা প্রোটোকল রয়েছে। আসামিকে বললেই হঠাৎ করে তার সঙ্গে দেখা করা যায় না। কি বললে? আসামি? হ্যাঁ অনিন্দ, এক রাতের মধ্যে আমাদের মেয়েটা তোমার কাছে আসামি হয়ে গেল? সরি, আমি ওভাবে বলতে চাইনি, কিন্তু যেটা সত্যি। যাই হোক, মেয়েকে কিছু বলনি তো? না, এখানে ডেকেছে কেন সে নিয়ে কোনো কথা হয়নি। তবে হ্যাঁ, ফোন করলে তো দিদিভাইয়ের কথা জিজ্ঞেস করে। হ্যাঁ, মেঘ সবার জন্যই ভাবে,
কিন্তু সবচাইতে বেশি বোধহয় ও ময়ূরীর জন্যই ভাবে। জানো, এত কিছুর পরেও বিয়ের দিনে মেঘ যখন একলা হচ্ছিল তখন বারবার আমাকে জিজ্ঞেস করছিল ওর দিদিভাইয়ের কথা। ওর দিদিভাইকে যেন আমি আগের মতোই সাপোর্ট করি, আগের মতোই যেন আগলে রাখি। অথচ দেখো এই দিদিভাই ওর কত বড় ক্ষতি করার চেষ্টা করছিল। নিয়তি, নিয়তি যে ময়ূরীকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা কিছুই ঠাউর করতে পারছি না, শুধু সাক্ষী থাকছি যা যা ঘটছে তার। আরে বসুন বসুন বসুন, একটু চা নাই? না না না, থ্যাংক ইউ। অফিসার, আপনি আমাদেরকে কেন ডেকে পাঠিয়েছেন? ময়ূরী কেমন আছে? ওর কি কোনো বিপদ? সেরকম সিরিয়াস কিছু নয়, মোটামুটি ঠিকই আছে, ভালোই আছে মহিলা। তবে বেঠিক কিছু হতে পারতো। বেঠিক কিছু হতে পারতো মানে? কারণ ময়ূরী কাল একজন ইনমেটের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিল। ঝামেলা মানে? ঝামেলা মানে অফিসার কি নিয়ে ঝামেলা? সবার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি সেরকম পার্টিকুলার কিছুই নয়। ওই সেলের একজন সিনিয়র মহিলা ওর সাথে প্রথমে একটু কথা বলতে যায়, তাতেই আপনাদের মেয়ে খুব ভায়োলেন্ট হয়ে ওঠে এবং ওই প্রথম ওকে গিয়ে মারে। ও মেরেছে কাউকে? কি দিয়ে মেরেছে? হাতি, খালি হাতি। তো স্বাভাবিকভাবেই সেই মহিলাও ছেড়ে দেয়নি। তাছাড়া তিনি গায়ের জোরে ময়ূরীর চেয়ে অনেক শক্তপোক্ত, তাই মারটা একটু বেশি। মানে আপনারা কোথায় ছিলেন? আমরা কোথায় ছিলাম মানে? আমরা কি সারাক্ষণ আপনার মেয়ের সেল পাহারা দেবো নাকি? আমাদের অন্য কোনো কাজ নেই? সরি, আমি ওভাবে বলতে চাইনি। আমি বলতে চাইছি যে কোনো মহিলা কনস্টেবল কি অন্য কেউ ওখানে ছিল না? কিন্তু কেন অফিসার? ময়ূরী তো সহজে কারোর গায়ে হাত তোলে না, বিশেষ করে নিজেই দেখুন এরকম একটা কেসে। না না, আমি কিছু বুঝতে পারছি না। আপনি যদি একটু ক্লিয়ারলি, মানে হঠাৎ আচমকা হাতটা তুলবেই বা কেন কারো উপর? প্রফেসর রায়, সেলের ভেতরের জগৎটা সম্পূর্ণ অন্যরকম। সেখানে ময়ূরীর সঙ্গে যারা আছে তারা সব পোড় খাওয়া ক্রিমিনাল। সেলের ভেতরে একটা নিজস্ব হায়ারার্কি সিস্টেম থাকে, কে কার কথা মানবে, কে কাকে খাতির করবে, এগুলো গড়ে ওঠে, এগুলো বুঝেই চলতে হয়। এখানে এসে দুম করে মাথা গরম করে কারোর গায়ে হাত তুলে দিলে সেও রিয়াক্ট করবে, সেটা খুবই ভায়োলেন্ট হবে। আর সেই ভায়োলেন্সের সাথে আমার মনে হয় না আপনার মেয়ে খুব একটা পরিচিত, যার জন্য এটাও করেছিল। না জানাটাই তো স্বাভাবিক অফিসার। আমাদের মেয়ে তো দাগি জেলখাটা আসামি নয়। আপনাদের এত লোক, কনস্টেবল, গার্ড, তারা কেউ আটকাতে পারলো না। আর সেলের ভিতরে এরকম কিছু হয় কি করে? একটু 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 শান্ত হন অফিসার। আপনি যে বলছেন যে ময়ূরী একজন পোড় খাওয়া ক্রিমিনালকে মেরেছে, সেই ক্রিমিনাল নিশ্চয়ই ওকে ছেড়ে দেয়নি? ন্যাচারালি দেয়নি। আমি তো বললাম তার মারটা আপনার মেয়ের পক্ষে বেশ হাই ডোজেরই হয়েছে। অফিসার, আমাদের মেয়েটা অসুস্থ। আপনাদেরকে এটুকু রিকোয়েস্ট করেছিলাম যাতে ওর শরীরের দিকটা একটু নজর রাখা হয়, আর তো কোনো কনসিডারেশন চাইনি। ও কোথায়? ও কি হসপিটালে? আমি দেখতে চাই, আমি এখনই দেখা করতে চাই আমার মেয়ের সাথে। অফিসার, আমি কিন্তু আপনাকে অনেকবার বলেছিলাম, ও লয়ারও কোর্টে জানিয়েছে ওর অসুস্থতার কথা। কোর্ট আপনাকে বলেছে ওর উপর আলাদা নজর রাখতে, তারপরেও এটা কি করে হয়? আমাদের গার্ড সব সময় থাকে, কিন্তু বাইরে থেকে ভেতরে যেতে কিছুটা সময় লাগে। লকআপের তালা খুলে ভেতরে ঢোকা, আমাদের তো আর কয়েদিদের খোলা রাখলে চলে না। সিকিউরিটি বলে তো একটা ব্যাপার আছে, আর তারাও তো কেউ ধোয়া তুলসী পাতা নয় যে সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করবে না। সবসময় এখানে একটা না একটা কিছু ঝামেলা লেগেই আছে, আর সেগুলো আমাদের হ্যান্ডেল করতে হয়। আপনার মেয়ে ভদ্রবাড়ির হলেও সে যথেষ্ট দুর্বিনীত, উদ্ধত এবং অহংকারী। আমরা তার গায়ে হাত তুলে নিই ঠিকই, কিন্তু অন্য কোনো আসামিদের সাথে মিসবিহেভ করলে তারা যে এটা মেনে নেবে না সেটাই স্বাভাবিক। বাইরের দুনিয়ার ভদ্র অভদ্র, শিক্ষিত অশিক্ষিত এই গড়াদের মধ্যে গিয়ে সবাই কিন্তু এক হয়ে যায়। আমরা কতভাবে বাঁচাবো বলুন তো? সেটা আমার জানার দরকার নেই। আপনাদের কাজ হচ্ছে নজর রাখা, আপনারা নজর রাখবেন। কিভাবে নজর রাখবেন সেটা আমার দেখার দরকার নেই। আপনাদের কাস্টাডিতে আমার মেয়ে রয়েছে, তার যদি এতটুকু কিছু হয়, এতটুকু কোনো ক্ষতি হয়, আই ওয়ন্ট স্পেয়ার ইউ। হ্যাঁ, আমার মেয়ে অন্যায় করেছে, তার জন্য আপনাদের কাস্টাডিতে রাখা হয়েছে, তার মানে এই নয় যে কোনো ক্রিমিনাল তার গায়ে হাত তুলতে পারে। আর এখানে আসার আগে আমরা যদি জানতে পারতাম যে আমাদের মেয়ের সঙ্গে এরকমটা কিছু হয়েছে, তাহলে লয়ার সঙ্গে করে আনতাম আর তার বেলের ব্যবস্থা করতাম। প্লিজ প্লিজ উত্তেজিত হবেন না, আপনাদের মেয়ে ঠিক আছে। অফিসার, আপনি বলুন ময়ূরী কতটা ইনজিওর্ড?
আপনারা ওকে ওই অবস্থাতেই মানে আহত অবস্থায় ফেলে রেখেছেন নাকি ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন? আঘাত খুব বেশি নয়, ওকে আমরা এখানে ডক্টর দিয়ে চেক করিয়েছি। তিনি বলেছেন ওর কোনো রিমার্কেবল ইনজুরি নেই। ওই মেয়েটিকে আমরা অন্য সেলে ট্রান্সফার করতে চেয়েছিলাম, কিন্তু ময়ূরী নিজেই বলেছে ভুল ও নিজে করেছিল, ওই মেয়েটিকে কেন শাস্তি দেওয়া হবে? ও নিজেও অন্য সেলে যেতে চাই। কেন কেন সেটা তো বলতে পারবো না, তবে ওখানেই থাকতে চাইবে। বাহ, ও চাইলো বলে আপনারা ওখানে রেখে দিলেন? ওকে তো আরো বেশি হ্যারাস করবে। দেখুন ও বলেছিল ওকে সরালে ও খাবে না। আমাদের সাথে যদি ময়ূরী কোনোভাবে সহযোগিতা না করে তাহলে আমরা কি করতে পারি বলুন তো? আমি বুঝতে পারছি না অনিন্দা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এইভাবে নিজেকে কষ্ট দেয় কেউ বলো? এত রাগ আমাদের ওপরে, তুই মেঘের কোনো ক্ষতি করতে পারলি না বলে নিজেকে এইভাবে। এই সমস্ত কথা এখন ভেবে কোনো লাভ নেই। ওর সঙ্গে কি একটু দেখা করা যেতে পারে? যাবে, তবে বেশি সময় দেওয়া যাবে না। ঠিক আছে। কিছু বলবেন? একবার টেস্ট করে নেবেন। না মেঘ, তোমার করা কোনো কিছু আর আমাকে পরখ করে দেখতে হবে না। তোমাকে পরখ করার আর যে কোনো দরকার নেই আমার, সেটা আমি জানি। আমি জানি তুমি কোনো ভুল করবে না। না, তাও একবার টেস্ট করে নেন, যদি মানে সবাই খেতে পারবে কিনা। সেটা আমায় কেন পরীক্ষা করতে হবে? তুমি পরীক্ষা করে দেখে নেবে। আমি আগে তোমার অনেক পরীক্ষা নিয়েছি, আর সে সব আমারই ভুল ছিল। কোনো মানুষকে অপদস্থ করার পরীক্ষায় পরীক্ষক কিন্তু নিজেই ফেল করে, আর সেটা বারবার আমি টের পেয়েছি আমার জীবনে। আর না মেঘ, একটা কথা ছিল তোমার সাথে। আমি জানি মেঘ, ভুলে যাও বলাটা খুব সহজ। নীলও হয়তো তোমাকে এর মাঝে বার কয়েকই কথাটা বলে থাকবে, কিন্তু সেটা ঘটাটা সহজ নয়। ভুলে যাওয়াটা ঘটেও না অত সহজে। অতীত কি মানুষ অত সহজে ভুলে যায়? ইট কিপস কামিং ব্যাক, ইট কিপস হিটিং ব্যাক। তোমাকেও নিশ্চয়ই হেট করছে। বিশেষত আমাদের এই বাড়িতে, এই বাড়িটার প্রতিটি কোণে প্রত্যেকটা মানুষের সঙ্গে তোমার যে তিক্ত অভিজ্ঞতা, তিক্ত স্মৃতি জড়িয়ে রয়েছে, সেটা তো অত সহজে ভুলে যাওয়া যায় না। সেটা যে তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে সেটা আন্দাজ করা তো কঠিন নয়। আর বিশেষত তোমার আমাদের এই বাড়িতে থাকাকালীন অবস্থায় সব থেকে বেশি খারাপ ব্যবহার, দুর্ব্যবহার যদি কেউ তোমার সাথে করে থাকে তাহলে তো সেটা আমি। যেখানে আমি তোমার পাশে এতটুকু থাকলে তোমার জীবনটা সুন্দর হতো, সহজ হতো। আর ময়ূরীর ওইসব একটার পর একটা অদ্ভুত কনস্পিরেসির কোনো ছায়া তোমার উপর পড়তো না। সেখানে আমি তোমার মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিয়ে তোমাকে একেবারে একলা গ্রীষ্মের দুপুরের ঠাঠা রোদে দাঁড় করিয়ে দিয়েছিলাম। একজন মেয়ে যখন তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, তখন সবার আগে সে একজন তার মায়ের মতন কাউকে খোঁজে, যে তাকে তার মায়ের স্নেহ, আদর, ভালোবাসা, কেয়ার এই সবগুলো দিয়ে আগলে রাখবে। যেখানে তার সব আবদার, সব ছেলে মানুষই প্রশ্রয় পাবে, যেখানে তার ভালোবাসার ভিত শক্ত হবে। কিন্তু আমি যা করেছি সম্পূর্ণ বিপরীত। মেঘ,
মেঘ, আমি সত্যি আজও জানি না যে তোমার উপর আমার কিসের এত ক্ষোভ, কিসের এত জ্বালা থেকে আমি এতগুলো ভুল কাজ করে ফেললাম। তোমার আর নীলের জীবনে তো আমি বিষ ঠেলে দিয়েছি। নীলকে তোমার থেকে সরিয়ে দিয়ে আমি নিজেকে মহান ভেবেছি। আমি কেন এতটা তোমার প্রতি নির্দয়, এতটা নির্মম হলাম? এক কথায় এর কোনো উত্তর নেই মেঘ। এসব কথা এখন থাকুক। আপনি আমাকে এই কথাগুলো ভুলে যেতে বলছেন, আবার নিজেই আক্ষেপ করছেন, তাহলে কি করে হবে বলুন? না না, আক্ষেপ শুধু নয় মেঘ, আক্ষেপ নয়, অপরাধ বোধ, যেটা শত মাপ চাইলেও আমার ভেতরে থেকেই যাবে। এই বিষয়টা নিয়ে তো কথা তুলবো না তাই ভেবেছিলাম, কিন্তু পারছি না তো। তুমিও সহজ হতে পারছো না আমার সঙ্গে, চোখে চোখ রাখতে পারছো না। আর আমি নিজে একটা দারুণ অস্বস্তিতে ছটফট করছি মেঘ। জানি আমাদের মধ্যে যে 1000 মাইলের একটা ব্যবধান ঘটে গেছে, সেইটা নিয়েই আমরা মিলেমিশে থাকবো। আবার যদি বলি, তাহলে কি আমরা সত্যি সহজ হতে পারবো? সত্যি করে বলো তো মেঘ, এই যে তুমি আমরা যেটা করছি সকলের সামনে, সেটা কি অভিনয় নয়? সত্যি কি আমরা নিজেদের সম্পর্কের মধ্যে উষ্ণতা আনতে পেরেছি এখনো? জানেন তো, আমার বাপি একটা কথা বলে, হ্যাঁ হয়তো নতুন কোনো কথা নয়, বাট বাপি বলে থাকে যে টাইম হিলস। ক্ষত আছে সেটা তো অস্বীকার করা যায় না, কিন্তু হিলিংটা হয়তো সময় মতন হয়ে যাবে। একদম ঠিক কথা বলেন তোমার বাবা, একদম ঠিক। সেই হিলিংটা হতে দিও প্লিজ। একজন মা হয়ে আমি আমার সব ভুল স্বীকার করে নিচ্ছি, তোমার কাছে ক্ষমা চাইছি মেঘ। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব মেঘ, আমার আগের সব ত্রুটি শুধরে নেবার। আমাকে তুমি সেই সুযোগটুকু দিও প্লিজ। দাঁড়া দাঁড়া, ভীষণ গরম তো, আমি করছি, দাঁড়া। হাতে পায়ে পড়বে, একটা বিপদ ঘটাবে। তুই একটু সরো, আমি তোকে ঢেলে দিচ্ছি। থ্যাংক ইউ ডক্টর গাঙ্গুলি। মেঘ, আমি তোমাকে একটা অনুরোধ করব, আমাকে প্লিজ ডক্টর গাঙ্গুলি না, মা বলো। আমি জানি তুমি তো আমাকে মা বলে ডেকেছিলে, কিন্তু সেই ডাকের মর্যাদা আমি দিতে পারিনি। আমি তোমাকে কথা দিচ্ছি মেঘ, আর কোনো রকম তোমার দুঃখের কারণ আমি হব না। আর একবার অন্তত তুই আমাকে সুযোগ দাও, শুধু নীলের জন্য না, তুমি আমাদের পরিবারের সকলের জন্য একেবারে অপরিহার্য হয়ে উঠেছো মেঘ। তোমাকে ছাড়া এই সংসার আমি সত্যিই ভাবতে পারছি না। তুমি যে কিভাবে আমাদের আগলে রেখেছিলে, কিভাবে একের পর এক বিপদ থেকে আমাদের উদ্ধার করেছিলে, সেটা তোমার অনুপস্থিতিতে আমরা সবাই বুঝতে পেরেছি। তুমি তো বিয়ের পর থেকেই আমাদের আপন করে নিয়েছিলে মেঘ, আমরাই পারিনি না, বিশেষ করে আমি পারিনি। আমি তো পারিনি তোমাকে মেয়ের মতন আমার কাছে টেনে নিতে। এটা আমাদের সৌভাগ্য যে তোমাকে আমরা আবার পেয়েছি। তুমি আমাদের কাছে এসেছো, আমাদের ক্ষমা করেছো। এবার প্লিজ এই দূরত্বটা একেবারে ঘুচিয়ে দাও। দেখুন আপনি প্লিজ এভাবে না মেঘ, এই কথাগুলো আজ আমায় বলতেই হবে। আমার তোমার কাছে স্বীকার করতে এতটুকু লজ্জা নেই যে আমার ভেতরে যে উন্নাসিক আমিটা ছিলাম, এই যে ভাবতাম আমি মীনাক্ষী গাঙ্গুলি, আমি ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি, আমি কোনো ভুল করতে পারি না। আর সবার জন্য আমি যেটা ভাবছি সেটাই শেষ কথা, তার বাইরে আর কিছু হতে পারে না। সেই ফলস ইগোটা তো তুমি আমার ভেঙে দিয়েছো। ঘরে বাইরে আমি নিজেকে একেবারে অপরিহার্য মনে করে কোন চূড়ায় উঠে বসেছিলাম, অহংকারের চূড়ায় উঠে বসেছিলাম। তুমি সেই চূড়া তো একেবারে ভেঙে ধূলিসাৎ করে দিয়েছো। ধন্যবাদ মেঘ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
মানুষ শ্রেষ্ঠত্বের শিরোপা মাথায় নিয়ে কিন্তু ভুলে যায় যে তার আশেপাশের মানুষরাই কিন্তু তাকে সেরা করে তোলে। তখন সে বাকিদের অবজ্ঞা করতে শেখে, তাচ্ছিল্য করতে শেখে, আর তারপরে সে একদিন অনুভব করে যে চূড়ায় সে উঠেছে ঠিকই, কিন্তু তার আশেপাশে কেউ নেই যে তার হাত ধরবে। এবারে সবাই সব সময় আমার কথা মেনে চলেছে মেঘ, কিন্তু তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছি যে আমার প্রতি তাদের ভক্তি বা বিশ্বাসের ভিত আলগা হয়ে গেছে। মুখে না বললেও তারা মনে মনে দায়ী করেছে আমাকেই, আমার ভুল সিদ্ধান্তগুলোকে দায়ী করেছে। কেউ কিন্তু একবারও জানতে চায়নি যে আমি কেন তোমার সাথে এত খারাপ করেছি, কিন্তু আমার বিবেক আমার পিছু ছাড়েনি এক মুহূর্তের জন্য। মায়ের অসুস্থ হয়ে পড়া, এই সব কিছু আমাকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি কত বড় স্টুপিডিটির কাজ করেছি। কতটা বিচার বিবেচনাহীন হলে তবে মানুষ তোমার মতন একটা মেয়েকে চিনতে ভুল করে মেঘ। দেখুন সরি মা, আপনি এভাবে বলছেন তাতে কিন্তু আমারও ভীষণ খারাপ লাগছে। ভুল কি আমিও করিনি? এই যে ঠাম্মির অসুস্থতা, নীলের বাইরে পড়াতে চলে যাওয়া, এগুলোর জন্য তো কোনোভাবে আমিও একটু হলেও দায়ী। না না, দায় না, ওটা তো তোমার অভিমান ছিল। অপরাধ না করেও যখন সবাই মিলে দোষী ঠাওরায় একজন নিরপরাধ মানুষকে, তখন সে তার আঘাত গোপন করতে নীরবে সরে যায়, সময়ের হাতে ছেড়ে দেয় সবটাকে। তুমি তো সেটাই করেছো মেঘ, আর সত্যি সময় প্রমাণ করে দিয়েছে যে তুমি ঠিক ছিলে। আপনি আমায় এতটা বুঝেছেন? মা তো, আমি খুব খারাপ মানুষ হলেও আমি তো একজন মা মেঘ। কি গোপন কথা হচ্ছে বলো তো? আমিও পার্টিসিপেট করতে চাই।